জয়দেব বাবু পেশায় একজন উকিল। অনিতা দেবী এবং জয়দেব বাবুর একমাত্র মেয়ে রিম্পা হোস্টেলে থেকে পড়াশোনা করে। সে গরমের ছুটিতে বাড়িতে এসেছে। এতদিন পর মেয়ে বাড়িতে এসেছে, তাই খাওয়া দাওয়া হইচই এবং আনন্দে দিন কাটছে সবার। এমনই একদিন রিম্পার মাসি মৌমিতা দেবী তার মেয়ে বৃন্দাকে নিয়ে সেখানে আসেন। তোরা চলে এসেছিস? আমি তো সকাল থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম। কই বৃন্দা কোথায়? ও ঠিক আছে তো? আর ঠিক, কাল পর্যন্ত তো কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে যাচ্ছিল। অনেক করে বোঝালাম, কিছুতেই বুঝতে চাইছে না। তাই বাধ্য হয়ে এখানে আনলাম। আজ একটু জামাইবাবুর সঙ্গে কথা বলে দেখব, যদি কোনো কেস টেস করে কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তোরা বস, আমি তোদের জন্য চা করে আনছি। বিকেলে তো জামাইবাবু এলে তার সঙ্গে কথা বলে নিবি। তারা যখন এভাবে কথা বলছিল তখন সেখানে রিম্পা আসে এবং বলে, মাসি কেমন আছো? কতদিন পর তোমরা এলে, তোমাদের সাথে তো দেখাই হয় না। আরে বৃন্দা কেমন আছিস? আর তোর মুখের হাতের অবস্থা এরকম কেন? শরীর ঠিক আছে তো? রিম্পার কথা শুনে বৃন্দা মাথা নিচু করে নেয়। কি আর বলবো বল, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ওর জীবনে আর সুখ হলো না রে। তুই তো এখানে থাকিস না, তাই কোনো খবরও রাখিস না। ও আজ 3 মাস এখানেই আছে, শ্বশুর বাড়ি যায়নি। তোর বাবার কাছে এসেছি একটা ডিভোর্স ফাইল করব বলে। মানে এই তো সবে 6 মাস হলো ওর বিয়ে হয়েছে, এর মধ্যে এত কিছু? ডিভোর্সটা কেন হচ্ছে? তোর হাজবেন্ড কি তোর সাথে থাকতে চায় না, নাকি অন্য কোনো ব্যাপার? জামাইয়ের আর কি দোষ দেব বল? আমার মেয়ের কপালই খারাপ। ওর ভাগ্যে এমন শাশুড়ি জুটেছে যে ওর স্বামীরও কিছু করার নেই। এই তো বিয়ে হয়ে যাবার পর প্রথম 1-2 মাস সবকিছু ঠিকঠাক ছিল। তারপর ওর শাশুড়ির আসল রূপটা বেরোয়। এমন একদিনও যায়নি যে ওর শাশুড়ি ওর উপরে অত্যাচার করেনি। শেষবার তোর শাশুড়ি ওকে মারতে পর্যন্ত গিয়েছিল জানিস। তোর মেশো গিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছে, না হলে মেয়ে আজ বেঁচে থাকতো না আমার। কি এত কিছু হয়ে গেল? আর তোমরা যে বলছো ওর হাজবেন্ডের দোষ নেই, কিন্তু আমার তো মনে হয় ওর হাজবেন্ড চাইলে অনেক কিছুই করতে পারতো, মাকে বোঝাতে পারতো। এভাবে বইয়ের উপরে অত্যাচার হচ্ছে আর সে চুপ করে আছে? আমাদের দেশের গ্রামে কি ওই রকম পরিবার আছে? ছেলেরা ভয়ে কিছু বলতে পারে না, মা যা বলে তাদের কথাই শুনতে হয়। ওরা খবর পাঠিয়েছে ছেলের আবার অন্য জায়গায় বিয়ে দেবে, তাই আমিও ভাবছি মেয়েকে আর ওখানে পাঠাবো না। ও কি ডিসিশনটা নিয়েছে? প্রথমে তো পাঠাবেই বলছিল, আমি অনেক করে বোঝানোর পর এখন বলছে যে ঠিক আছে পাঠাবো না। হ্যাঁ দিদি, তুমি যে খবরটা দিলে তাতে করে আমার বুকের ভেতরটা একেবারে কেঁপে গেছে। জানিস রিম্পা, তোর বড় পিসির সেজো মেয়ের ননদের সঙ্গে কি হয়েছে তুই জানিস? ওই শাশুড়ি ওকে বিক্রি করে দিয়েছিল, সঙ্গে করে নিয়ে বাজার করতে গেছে আর দালালের হাতে তুলে দিয়েছে। তারপর নাকি মেয়েটাকে পাঞ্জাবে নিয়ে চলে যাওয়া হয়েছিল। সেখান থেকে অনেক কষ্ট করে মেয়েটা পালিয়ে এসেছে। একবার ভেবে দেখ কি চলছে চারিদিকে। এ বাবা, এসব মানুষ কি করে ছাড়বে যাই গো? ভয়ঙ্কর ব্যাপার স্যাপার তো। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো মাসি। আমার তো মনে হয় আজকালকার মেয়েদের এমন জায়গায় বিয়ে করা উচিত যেখানে শাশুড়ি থাকবে না। কয়েকদিন পর রিম্পা আবার হোস্টেলে ফিরে যায়। এদিকে রিম্পার বাবা মা তার জন্য একটি সম্বন্ধ দেখে। রিম্পাকে ফোন করে অনিতা দেবী এসব করেন। সবকিছু শুনে রিম্পা ভীষণভাবে রেগে গিয়ে বলে, মা তোমরা কেন আমার জন্য শুধু শুধু এসব সম্বন্ধ দেখছো বলো তো? আমি এসব বিয়ে টিয়ে করতে পারবো না। ওইভাবে বিয়ের 6 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে বাড়ি ফিরে এসে আজ বৃন্দার কি দশা বলো তো? আমি এসবের মধ্যে যেতে পারবো না। আরে রিম্পা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমরা তোর জন্য যে সম্বন্ধটা দেখেছি না, সেটা একেবারে অন্য রকম। ওদের বাড়ির লোকজন খুব ভালো, সুশিক্ষিত এবং নামকরা। কার জীবনে কি হয়েছে সেটা ধরে বসে থাকলে হবে? আমি ওসব কিচ্ছু জানি না মা। আমার জীবনেও যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই আমি বিয়ে শাদী করতে পারবো না। এটাই আমার ফাইনাল ডিসিশন। রিম্পা, এভাবে বলতে নেই মা। দেখ, আর কয়েকদিন পর তোর বাবা রিটায়ার করবে। সারা জীবন তো আমরা তোকে বাড়িতে বসিয়ে রাখতে পারবো না। তোর বিয়ে হয়ে গেলে আমাদের একটা বড় দায়িত্ব কমপ্লিট হবে। তুই আমাদের কথাটা একটু চিন্তা ভাবনা কর মা। মা প্লিজ আমাকে আর এইসব বুঝিও না তো। আমি বিয়ে করতে পারবো না। এই বলে রিম্পা ফোন রেখে দেয়। এদিকে অনিতা দেবী এবং জয়দেব বাবু চিন্তিত হয়ে পড়েন। তারা পাত্রপক্ষকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর প্রায় 3 মাস কেটে যায়। রিম্পা বাড়ি ফিরে আসে এবং তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো, আমি তোমাদের সঙ্গে সেদিনকে খুব খারাপ বিহেভ করেছি। আসলে আমি সত্যি বলছি, এই বিয়ে ব্যাপারটা না আমার খুব ভয় লাগে। জানি না কেমন পরিবারে তোমরা আমার বিয়ে ঠিক করে দেবে। প্লিজ তোমরা আমার উপরে রাগ করো না।
আরে না না, রাগ করবো কেন? জীবনটা তোর, তাই ডিসিশনটাও তোকেই নিতে হবে। আমরা কেউ তোর উপরে রাগ করিনি। আসলে আর একটা কথা আছে মা, আমি না দীপ নামে একটি ছেলের সঙ্গে কয়েক মাস ধরে যোগাযোগে আছি। ছেলেটা একটা বড় কোম্পানিতে সার্ভিস করে, ফ্যামিলিতে কেউই নেই, ও একা। আর ও আমাকে গত সপ্তাহে প্রপোজ করেছে। আমার মনে হয় ওকে আমি মনে মনে পছন্দ করি, কিন্তু তোমাদের পারমিশন ছাড়া আমি ওকে হ্যাঁও বলতে পারছি না। রিম্পার কথা শুনে অনিতা দেবী খুশি হয়ে যান এবং বলেন, আরে বাবা, এতে এত দ্বিধা করার কি আছে রে? যখন ছেলেটাকে তোর পছন্দ, তখন আমাদের কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ডিসিশনটা কিন্তু সম্পূর্ণ তোর হতে হবে। তুই রাজি থাকলে তোর বাবাকে দিয়ে আমি কথাবার্তা এগোবো। এভাবেই বাবা মা সম্মতি নিয়ে রিম্পার পছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিম্পা তার স্বামীর সঙ্গে একটি ফ্ল্যাটে একাই থাকে। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। একদিন সে বিরক্ত হয়ে বলে, দীপ, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। তুমি সারাদিন অফিসে থাকো আর আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাই। এভাবে কি করে কাটবে বলো? বাড়িতে কেউ একজন নেই যে আমি তার সঙ্গে কথা বলবো। আর সারাদিন ফোন দেখতে, টিভি দেখতে কার ভালো লাগে বলো তো? আরে বাবা, তুমি মাঝে মাঝে মায়ের সঙ্গে কথা বলবে, নাহলে তোমার ফ্রেন্ডদের ইনভাইট করবে। এখন আমি অফিস কামাই করে তোমার তো জোক শুনতে পারবো না, না? এটা কি সম্ভব? আরে মায়ের সঙ্গেই বা আমি কতক্ষণ কথা বলবো? খুব জোর হলে 1 ঘন্টা। আর এখানেও আমার কোনো ফ্রেন্ড নেই যারা এসে আমার সঙ্গে আড্ডা দেবে। তাছাড়া আমি তোমাকে রোজ রোজ অফিস কামাই করতেও বলছি না, তবে একা একা এই ঘরে না আমার খুব বিরক্ত লাগে। এখন তো মনে হচ্ছে বাড়িতে একটা শাশুড়ি হলে অন্তত হতো। তুমি আবার এসব বলছো কেন? তুমি তো আগে বলেছিলে যে তোমার শাশুড়ি পছন্দ না। যে বাড়িতে শাশুড়ি থাকবে সে বাড়িতে তুমি বিয়ে করবে না। আমি এখন কোথায় থেকে তোমার জন্য শাশুড়ি জোগাড় করে আনি বলো তো? আরে সেটাই তো কথা। এখন ভাবছি একটা ঝগড়ুটে শাশুড়ি হলেও চলতো। অন্তত দিনে কয়েক ঘন্টা ঝগড়া করেও তো আমার সময়টা কাটতো। এখন তো যেন সময়ই কাটছে না। তুমি কি চাও, এবারে কি আমরা ফ্যামিলি প্ল্যান করি? তাহলে তাই হোক। তোমার কি মাথাটা খারাপ নাকি? এই তো মাত্র 3 মাস হয়েছে আমাদের বিয়ে হলো, আর এক্ষুনি ফ্যামিলি প্ল্যানিং? ভালো করে শুনে নাও, আমি আমার জীবনটা পুরোপুরি এনজয় করতে চাই। অন্তত 4 বছর আমি এসব কথা ভাবছি না। আরে বাপরে, 4 বছর? তাহলে এই 4 বছর তোমাকে একা থাকতে হবে, কারণ এর কোনো সলিউশনও তো আমার কাছে নেই। দীপের কথা শুনে রিম্পা খুব উদাস হয়ে যায়। এভাবে আরো কয়েকদিন কাটে। একদিন দীপ রিম্পার কাছে এসে বলে, রিম্পা, তোমার জন্য একটা গুড নিউজ আছে, শুনে খুব খুশি হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? কি গুড নিউজ শুনি। আরে আমাকে যে ছোটবেলায় পড়াতেন, মানে শ্লেখা আন্টি, একটা ওল্ড এজ হাউসে থাকেন। আসলে ওনার ছেলে ও বৌমা দুজনেই বিদেশে। সকালে ওনার সঙ্গে কথা হয়েছিল, কাল উনি তোমাকে দেখবে বলে আসছেন। অন্তত কিছুদিনের জন্য তোমার মনটা ভালো হয়ে যাবে, কি বলো? সত্যি সত্যি? এতদিন পর আমাদের বাড়িতে কেউ আসছে, আমার তো শুনে বেশ ভালো লাগছে। আচ্ছা ওনার কি পছন্দ? মানে উনি কি খেতে ভালোবাসেন? আমাকে তুমি বলো না, আমি ওনার জন্য তৈরি করে রাখবো। আর আমি উপরের ঘরটাকে ভালো করে রেডি করে রাখছি, ওনাকে ওখানেই থাকতে বলবো। আচ্ছা উনি কতদিনের জন্য থাকবেন? মনে তো হয় না খুব বেশি দিন থাকবেন। এখন তো সেভাবে জিজ্ঞাসাও করতে পারি না। আসুক, তারপর না হলে জিজ্ঞাসা করবো। আর উনি সবকিছুই খান, তুমি তোমার পছন্দের খাবার তৈরি করে রাখো। রিম্পা খুশি মনে নিজের ঘরে চলে যায়। এরপর সে বাজারের লিস্ট তৈরি করে এবং নিজেই বাজার করে নিয়ে আসে। তারপর খুব আনন্দের সঙ্গে রান্না বান্না করে। দুপুরবেলা কলিং বেল বাজে এবং শ্রীলেখা দেবী আসেন। আন্টি কেমন আছেন? আমি আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি জানেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। তুমি বলো, তুমি কেমন আছো? বেশ লক্ষ্মী প্রতিমার মতো মুখ, তোমাকে দেখে না মনটা একেবারে ভরে গেল। ছেলের পছন্দ ভালো বলতে হবে। এই নাও, এই চুড়িটা তুমি রাখো, তোমার উপহার। কিন্তু আন্টি এটা তো সোনার। আরে বাবা, সোনার তো কি হয়েছে? তুমিও তো সোনার থেকে কম মূল্যবান নয়। জানো, দীপ আমাকে মা বলে ডাকে। আর তুমি দীপের স্ত্রী, তুমি আমার কাছে অনেক নিজের। শ্রীলেখা দেবীর কথা শুনে রিম্পার মন ভরে যায়। এরপর সে তাকে খাবারের টেবিলে বসিয়ে খুব আপ্যায়ন করে খাওয়ায়। তারপর তারা গল্পগুজব করে। সন্ধ্যাবেলা রিম্পা খাবার তৈরি করতে যায় এবং শ্রীলেখা দেবী তার সঙ্গে যায়। আন্টি আপনি বসুন না, একটু টিভি দেখুন। আপনি কেন এখানে এসেছেন? আমি রান্নাবান্না করে নিচ্ছি। দেখো রিম্পা, তোমাকে আমার জন্য কিন্তু এত ফর্মালিটি করতে হবে না। আমি এখন যথেষ্ট স্ট্রং। চলো, কি বানাবে বলো, আমিও তোমার সঙ্গে একটু হেল্প করি। এভাবেই শ্রীলেখা দেবী রিম্পাকে তার কাজে সাহায্য করেন। দুজনে গল্প করতে করতে রান্নাবান্না কমপ্লিট করে নেয়। শ্রীলেখা দেবীর ব্যবহার এবং কথাবার্তায় রিম্পা একেবারে মুগ্ধ হয়ে যায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন রিম্পা শ্রীলেখা দেবীকে বলে, আচ্ছা আন্টি, একটা কথা বললে আপনি খারাপ ভাববেন না তো?
আপনার ছেলে আর বৌমা আপনার সঙ্গে থাকে না কেন? ছেলে আর বৌমার প্রাইভেসি দরকার। আমার বৌমার পছন্দ নয় যে আমি তাদের সংসারে থাকি। ছেলে আমার সমস্ত খরচ চালায়, আর আমিও ওদের থেকে দূরেই থাকি। কি অদ্ভুত ব্যাপার বলুন। আপনার ছেলে আর বৌমা বুঝতেই পারে না যে ওরা কি মিস করে। সত্যি বলতে আমিও এই ধরনের ধ্যান ধারণা রাখতাম, কারণ আমার সামনে কিছু ঘটনা ঘটেছে যেটা আমাকে এসব ভাবতে বাধ্য করিয়েছে। কিন্তু আপনাকে দেখে না আমার ধারণা পাল্টাচ্ছে। যদি শাশুড়ি আপনার মতো হয় তাহলে তো প্রত্যেকটা বৌমা তার শাশুড়িকে মাথায় তুলে রাখবে। দেখো বৌমা, কোনো জিনিস কিন্তু একতরফা হয় না। শাশুড়ি এবং বৌমা দুজনকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কারণ এই সম্পর্কটা অনেক সূক্ষ্ম আর অনেক গভীর। বৌমার ছোটখাটো ভুল না ধরে শাশুড়ি যদি তাকে নিজের মেয়ের মতো করে নিয়ে চলতে পারে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না। আপনি ঠিক বলেছেন আন্টি। আবার শাশুড়ি মায়ের দু একটা কথা শুনে বৌমা যদি সেটাকে ধরে বসে থাকে আর মনে মনে রাগ করে, তাহলেও কিন্তু সুখ শান্তি পাওয়া যায় না। দুজনকেই দুজনের ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে আর গুণগুলোকে সম্মান করতে হবে। আন্টি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আর যাবেন না প্লিজ? আপনি আমাদের সঙ্গে সারা জীবন এখানে থেকে যান না। শ্রীলেখা দেবী রিম্পার কথা শুনে হেসে চলে যান। দীপ সেখানেই দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলে, তুমি আন্টিকে থেকে যেতে বলছো? কারণ আন্টি তো তোমার নিজের শাশুড়ি না। কখনো যদি আন্টি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে বা কখনো যদি রাগারাগি হয়, তখন তো তুমি সেই মুহূর্তে আন্টিকে চলে যেতে বলবে। তুমি ভুল বুঝছো দীপ। আমি ওনাকে নিজের মায়ের দরজা দিয়েছি। উনি যদি কাল আমাকে দুটো কথা শুনিয়ে দেন, তাহলে এই সামান্য কারণের জন্য আমি এত ভালো সম্পর্ক কখনোই ভেঙে দিতে পারবো না। প্লিজ তুমি ওনাকে যেতে দিও না, প্লিজ দীপ। এভাবেই রিম্পা বললে তখন দীপ হেসে তাকে বলে যে শ্রীলেখা দেবী তারই মা এবং সমস্ত ঘটনা সাজানো। আসলে রিম্পার মা এবং শ্রীলেখা দেবী দুজনে মিলেই এই প্ল্যানটা করেছিল। রিম্পার হোস্টেলে থাকাকালীন যে সম্বন্ধটা এসেছিল সেটা দীপেরই সম্বন্ধ ছিল। সবকিছু জানার পর রিম্পা তার বোকামোর জন্য লজ্জিত হয় এবং বলে, আমার মতো আনাড়ি মেয়েকে এভাবেই বোঝানো উচিত। তবে আন্টি যেভাবে আমাকে কাছে করে নিয়েছেন, আমি যতই ওনার কাছে থ্যাঙ্কস জানাই কমই পড়বে। রিম্পা তার শাশুড়ির কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর রিম্পা, শ্রীলেখা দেবী এবং দীপ তিনজনে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই মিষ্টি, এই এখান থেকে তাড়াতাড়ি চল। আমাদের এখানে আবারও মহু আসছে। ও আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমিও তোকে এই কথাটাই বলবো ভাবছিলাম। চল চল, সব খেলনাগুলো তাড়াতাড়ি গুটিয়ে নে। দেবনগরের জমিদার বাড়ির সামনে কয়েকটি বাচ্চা মেয়ে বেশ কিছুক্ষণ ধরে বসে বসে খেলছিল, কিন্তু তারা হঠাৎই দূর থেকে মহুয়াকে আসতে দেখে তাদের খেলনা গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় মহুয়া সেখানে চলে আসে ও সে বলে, এই তোরা কোথা চলে যাচ্ছিস? আমি তোদের সঙ্গে খেলবো বলে মায়ের কাছে বায়না ধরে এখানে এলাম, আর তোরা আমার আসার আগেই চলে যাচ্ছিস। হ্যাঁ, চলে যাচ্ছি। আর আমরা তোর সাথে খেলা করতেও চাই না। এখন তুই একা বসে বসেই খেলা কর। কিন্তু কেন? এই তোরা এভাবে বলছিস কেন? আমার সঙ্গে খেললে তোদের কি হবে? আমাদের বাবা মা তোর সাথে খেলতে মানা করেছে। দেখ, তুই কালো আর আমরা তোকে খেলার মাঝে এটা সেটা বলে ডাকি। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি তার জন্য তোদের কখনো কিছু বলেছি নাকি? আমি কালো সেটা তো আমিও জানি, কিন্তু তুই জমিদার বাবুর মেয়ে আর আমরা তোকে এভাবে ডাকি। এখন তোর বাড়ির কেউ যদি এটা জানতে পারে তাহলে আমার বাবা মাকে শাস্তি দেবে। তাই মা আমাদেরকে তোর সঙ্গে খেলা করতে মানা করেছে। এই বলে ছোট মেয়েগুলি মহুয়াকে একাকী রেখে সেখান থেকে চলে যায়। এরপর মহুয়া মনমরা করে সেখানেই দাঁড়িয়ে থাকে। আসলে তারা ঠিকই বলছিল, মহুয়া দেখতে খুবই কালো ছিল আর সে দেবনগরের জমিদার সুদর্শন বাবুর একমাত্র মেয়ে ছিল। সুদর্শন বাবু ওই এলাকার নামকরা জমিদার ছিলেন আর তাই তাকে দেখে সকলেই ভয় পেত। এরপর মহুয়া কাঁদতে কাঁদতে তার মা ঈশিতা দেবীর কাছে যায় ও সে গিয়ে তাকে সমস্ত ঘটনা বলে। তখন, তুই মন খারাপ করিস না রে মা, কে তোকে কালো বলেছে? তুই আবার সব থেকে সুন্দর রাজকুমারী। এখন আমায় একটু হেসে দেখা, তুই হাসলে তোকে দেখতে আবার খুব ভালো লাগে।
চুপ করো ঈশিতা, ন্যাকামিরও একটা সীমা থাকে। আর এই যে মহুয়া, তুমি একটু বাইরে যাও, একটু পরে এখানে আসবে। সুদর্শন বাবুর কথা শুনে মহুয়া বাইরে বের হয়ে যায়। তখন ঈশিতা দেবী বলে, কি হলো, তুমি এভাবে রাগ দেখাচ্ছ কেন? আর ও কি দোষ করলো যে তুমি ওকে বাইরে বের করে দিলে? ও কোনোই দোষ করেনি, দোষ করেছে তুমি, যে ওই কালো মেয়েটিকে এখানে রেখে নিজের মেয়ে ভাবতে শুরু করেছো। কি, তার মানে তুমি এখনো পর্যন্ত ওকে আমাদের মেয়ে ভাবো না? না, কখনোই না, আমাদের ওরকম কুৎসিত মেয়ে কখনোই হতে পারে না। ওকে সেদিনই বাড়ি নিয়ে আসতে মানা করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। এবারে দেখেছো তো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও ওকে কুৎসিত বলা শুরু করেছে। এখন জানি না সময়ের সঙ্গে সঙ্গে আরও কত অপমান সহ্য করতে হবে। আমার তো এগুলো ভেবেই রাগ ধরছে। এই বলে সুদর্শন বাবু সেখান থেকে চলে যায়। আসলে সুদর্শন বাবু ঠিকই বলছিল, মহুয়া তাদের নিজস্ব মেয়ে ছিল না। ঈশিতা দেবী মহুয়াকে দত্তক নিয়েছিল, আর সে কালো হওয়ায় প্রথম দিন থেকেই তাতে সুদর্শন বাবুর আপত্তি ছিল। বছর 5 আগের ঘটনা, তখন তাদের বিয়ে 15 বছর কেটে গিয়েছিল, কিন্তু তারা তখনও সন্তানের সুখ ভোগ করতে পারছিল না। এমনই একদিন, এই শুনছো, চলো না আজ আমরা বিলাসপুরী মন্দিরে পুজো দিয়ে আসি। শুনেছি ওখানে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। হে, কেউ খালি হাতে ফেরে না মানে? ওখানে গেলে দেবী মা কি হাতে টাকা পয়সা দেন নাকি? আরে থামো তো, তোমার সব জিনিসেই আর কি। বলি, আমরা বাচ্চার জন্য তো এত কিছু করলাম, তাই এটা একবার করে দেখি, চলো না। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আমি আর কোনোদিনও তোমায় কোথাও যেতে বলবো না। এটা শোনার পর সুদর্শন বাবু ঈশিতা দেবীকে নিয়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিলাসপুর সেখান থেকে বেশ কিছুটা দূরে ছিল, তাই সুদর্শন বাবু বেশ কিছুটা জোরেই গাড়ি চালাচ্ছিল। এরপর হঠাৎই এক পাগল মহিলা তাদের গাড়ির সামনে চলে আসে। ও তখন সুদর্শন বাবু খুব জোরে গাড়ির ব্রেক কষে। বহু চেষ্টা করেও সুদর্শন বাবু গাড়ি থামাতে পারে না, এবং অবশেষে মহিলাটির সঙ্গে তার গাড়ির ধাক্কা লেগে যায় ও সে রাস্তার উপরে ছটকাতে থাকে। তখন, যা, এ আপনি কি করলেন? পাগলটিকে শেষে ধাক্কা মেরে দিলেন। ইস, যা রক্তাক্ত অবস্থা, আমার তো মনে হচ্ছে এ আর বাঁচবে না। দেখুন, আপনারা বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এসব করিনি। আমি গাড়ি থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু হঠাৎই গাড়ির সামনে চলে এসেছে, তাই আমি গাড়ি ঢুকতে পারিনি। হ্যাঁ, সে আমরা দেখেছি। আর এর মাথা প্রথম থেকেই খারাপ ছিল। এ প্রতিদিনই আত্মহত্যা করার জন্য গাড়ির উপরে ঝাঁপ দিত। আমরা সকলেই জানতাম এ একদিন না একদিন মারা যাবে। একে নিয়ে আমাদের চিন্তা হচ্ছে না, কিন্তু এর 2 বছরের একটি বাচ্চা আছে, তাকে নিয়ে আমাদের চিন্তা। এখন বাচ্চাটির কি হবে কি জানি। এই বলে মহিলাটি একটি ছোট বাচ্চাকে সেখানে নিয়ে আসে। বাচ্চাটিকে দেখলে যে কারোরই মায়া লেগে যেত, আর সেটি অন্য কেউ ছিল না, সেটিই মহুয়া ছিল। এরপর ঈশিতা দেবী আর থাকতে না পেরে সকলের সামনে মহুয়াকে বাড়ি নিয়ে আসার কথা জানায়। তখন, এ তুমি কি করছো? এখন এদেরকে কিছু টাকা দিলেই ঝামেলা শেষ হয়ে যাবে। আর যদি তোমার এরকম বাচ্চারই দরকার ছিল, তাহলে আমায় আগেই বলতে পারতে। আমি তোমায় অনাথ আশ্রম থেকে সুন্দর দেখতে একটা বাচ্চা এনে দিতাম। আর যখন এরা বলছে যে ও পাগল, ও ইচ্ছা করে আত্মহত্যা করেছে, তাহলে তো আমাদের কোনোই দোষ নেই। না, সেটা হয় না। আমি এভাবে এই বাচ্চাকে ফেলে রেখে যেতে পারবো না। আর যেখানে মন্দিরে আমরা বাচ্চার জন্যই যাচ্ছিলাম, হয়তো দেবী মায়ের এটাই ইচ্ছা। এই বলে সেদিন ঈশিতা দেবী মহুয়াকে বাড়ি নিয়ে এসেছিল, এবং সে ভেবেছিল সুদর্শন বাবু হয়তো একদিন তাকে নিজের মেয়ে বলে মেনে নেবে। কিন্তু দিনের পর দিন সুদর্শন বাবুর মহুয়ার প্রতি দুর্ব্যবহার দেখে ঈশিতা দেবীর চিন্তা আরও বেড়ে যাচ্ছিল। এমনই একদিন সুদর্শন বাবু ঈশিতা দেবীকে বলে, এই যে ঈশিতা, তোমায় একটা কথা বলার ছিল। দেখো, মহুয়ার স্কুল শেষ হয়ে গেছে, ওকে এখন কলেজে ভর্তি করতে হবে। আর তাই আমি ভাবছি ওকে বাইরে শহরে পড়তে পাঠাবো, যেখানে কেউ ওকে ওখানে চিনবে না, আর আমাদের বদনামও হবে না। হ্যাঁ, যা মনে আসে তাই করো। ও তো কালো, দেখতে খারাপ, ওর মাথা উঁচু করে বাঁচার কোনোই অধিকার নেই। আমি ভুল করেছিলাম ওকে তোমার এখানে এনে। ওহ ঈশিতা, তুমি কখনোই আমার স্ট্যাটাস বুঝবে না। দেখো, আমি বিষ্ণুপুর কলেজ কমিটির হেড, আর ওখানে আমার অনেক মর্যাদা আছে। আর এখন যদি মহুয়া ওখানে পড়তে যায়, তাহলে সকলেই জানতে পারবে যে ও আমাদের মেয়ে, তাহলে শেষে আমাদেরই বদনাম হবে। আর তুমি বোঝার চেষ্টা করো, আমি তো ওকে কোনো খারাপ কলেজে পড়তে পাঠাচ্ছি না। এখনো জমিদার বাড়ির মেয়ে না হয়ে যদি রাস্তার ভিখারি হতো, তাহলে ও হয়তো সম্মানের সঙ্গে থাকতে পারতো।
তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে মহুয়া আসে ও সে বলে, মা, তোমাকে কাঁদতে হবে না, আমিও এখানে থাকতে চাই না, আমারও এখানে থাকতে ইচ্ছা করে না। সেদিন মহুয়া ধীর মেজাজে কথাগুলি বললেও তার মনের ব্যথা বোঝার ক্ষমতা সুদর্শনবাবুর ছিল না। এরপর সুদর্শনবাবু তাকে পড়াশোনা করতে শহরের কলেজে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে মহুয়া মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবেই আরও কয়েক বছর কেটে যায়। এখন মহুয়ার পুরানো কথাবার্তা মনে পড়লেও তার সেগুলো নিয়ে ভাবার খুব একটা সময় ছিল না, কারণ সে এখন খুব বড় মাপের একটি ডাক্তার হয়ে গিয়েছিল। এমনই একদিন মহুয়া তার কাজের ছুটিতে বাড়ি এসেছিল। তখন, এই যে সুদর্শনদা, আমায় আর তেলের জিনিস খেতে দেবেন না, কারণ আমার এমনিতেই একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। সে তো ঈশ্বরের কৃপা ছিল যে আমায় মহুয়া ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, না তো এতদিনে আমায় দেখতেই পেতেন না। হ্যাঁ, তাহলে আর আপনাকে কি বলবো বলুন তো, আসলে এখন সময়টাই এরকম, একটু বয়স হলেই নানান প্রকার অসুখ এসে জুটছে। এই দেখুন না, আমারও শরীরটা এখন অসুস্থ অসুস্থ বলে মনে হয়। আমারও বোধ হয় তোমার মহুয়া ডাক্তারের কাছে গিয়ে একবার চেক আপ করানোর দরকার আছে। হ্যাঁ, করান না। মহুয়া ডাক্তার আমাদের দেশের নাম করা ডাক্তার। কয়েকদিন উনি ছুটিতে গিয়েছেন, না তো আমি আজই আপনাকে ওনার কাছে নিয়ে যেতাম। আরে মহুয়া, তুই কখন এলি? আর এসে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর কাকিমাকে প্রণাম কর। যা, আজ মনে হয় আমার পেস্টিজ পাংচার হলো। এই কালীকে এখনই এখানে আসতে মন গেল। এই না না, এখানে আসার কোনোই প্রয়োজন নেই। অল্পনা দেবী, ও আসলে আমাদের বাড়ির কাজের মেয়ে মহুয়া, আর কাজের মেয়েদের এখানে আসার কি প্রয়োজন? কি, ও কাজের মেয়ে? এটা আপনাকে কে বলেছে? কে বলবে মানে? আমি বলছি। আপনি দেখতে পাচ্ছেন না ওর গায়ের রং আর আমাদের গায়ের রঙের মধ্যে কত তফাৎ রয়েছে? এখন ও আমাদের মেয়ে কিভাবে হতে পারে? আমাদের মেয়ে হলে আমাদের মতোই তো দেখতে সুন্দর ও ফর্সা হতো। আপনি কী সব উলফাল বকছেন? মানুষের রং নিয়ে কি তার পরিচয় হয় নাকি? আর ও ডাক্তার মহুয়া, আমি আপনাকে ওর বিষয়েই বলছিলাম। যেখানে ও এত বড় ডাক্তার, সেখানে আপনার বাড়ির কাজের লোক কিভাবে হতে পারে? আলপনা দেবীর কথা শুনে সুদর্শনবাবু লজ্জায় পড়ে যায় এবং তখন ঈশিতা দেবী আলপনা দেবীকে সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শোনার পর আলপনা দেবী সুদর্শনবাবুকে তার কৃতকর্মের জন্য আরও লজ্জিত করতে থাকে। এর ফলে সুদর্শনবাবু তার ভুলের জন্য মহুয়ার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর মহুয়াও তাকে ক্ষমা করে দেয়। কয়েকদিন পর ধনী কোটিপতি আলপনা দেবী তার একমাত্র ছেলে বিজয়ের সঙ্গে মহুয়ার বিয়ের সম্বন্ধ পাঠায়। এটা দেখে সুদর্শনবাবু আরও খুশি হয়ে যায়। এখন তার কালো মেয়েকে নিয়ে তার লজ্জা নয়, বরং গর্ববোধ হতো। আর এভাবেই তারা সকলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।